এখানে একটা আমি সাইনবোর্ডও দেখলাম না, যেখানে লেখা এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লেখা আছে। চমৎকার মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি মঠবাড়িয়া দিকটা। এই মন্দিরটা যদি সংরক্ষণ করা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে এই মন্দিরটা দেখার জন্য। কিন্তু তো এই মন্দিরে এসে আমার মনটা জুড়িয়ে গেছে যে এত সুন্দর, এত সুন্দরের কারুকার্য, এত সুন্দর নিখুঁত। এবং এই সময় মানে কত বছর আগের এটা, ত্রিতল ভবন অর্থাৎ তিনতলা ভবন, যেটা আসলে বিরল। আজ আমার গন্তব্য শুরু হলো যশোর শহর থেকে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে ফেলে আমি এগিয়ে যাই গ্রাম বাংলার দিকে। ধানের মাঠ, তালগাছের সারি সারি, আর মাটির পথের পাশে ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে চিরচেনা বাংলার দৃশ্য। চমৎকার মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি মঠবাড়িয়ার উদ্দেশ্যে। তো এই যে গ্রামের রঙিন সুন্দর সবুজ পরিবেশ, পরিবেশটা দেখতেই আসলে ভালো, মন জুড়িয়ে যায়। আর রাস্তার দুই ধারে বড়ইয়ের গাছ, অর্থাৎ ফুল বাগান। এই যে এই পাশটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা চিকন রাস্তা। এবং এই যে কৃষক তার মাথায় ফসল নিয়ে এগোচ্ছে। এইরকম মনোরম পরিবেশ দেখতেই আসলে ভালো লাগে। এই আমরা গ্রামের দিকে ছুটে যাই, বিভিন্ন স্পটগুলোতে যাই এই পরিবেশগুলো দেখার জন্য। তো আমরা আর কিছুক্ষণ পরেই মঠবাড়িয়া পৌঁছে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর পরিবেশ। কলরোয়া বাজার থেকে ভ্যান গাড়িতে উঠে বসলাম। ধীরে ধীরে ভ্যানটি গ্রামের সরু পথ ধরে এগোতে লাগলো। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল লাল ইটের উঁচু এক প্রাচীন স্থাপনা। গাছপালার মাঝখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বহন করা সেই মন্দির। এ যেন সময়ের বুক থেকে উঠে আসা এক নীরব সাক্ষী। এই মন্দিরটি অবস্থিত সাতক্ষীরা জেলার সোনাবাড়িয়া গ্রামে। স্থানীয়দের কাছে এটি একটি শুধুমাত্র মন্দির নয়, বরং বহু শতাব্দীর স্মৃতি বহন করা এক ঐতিহাসিক স্থান। বাড়িয়া মঠে আমার পেছনে ঠিক এই যে ঐতিহাসিক সোনাবাড়িয়া মঠ, এবং এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভেতরে কি কি আছে, এবং যদি কোনো মানুষ পাই তার সাথে কথা হবে। এবং আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ঐতিহাসিক সৌন্দর্যময় সোনাবাড়িয়া মঠ। একটা অন্ধকার ঘর, এটা সাধারণত হয়তো প্রবেশদ্বার ছিল, প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি। ঠিক এই যে এটা হচ্ছে গেট, এটা গেট। আমরা এই প্রবেশদ্বার দিয়ে এখন প্রবেশ করব। ইতিহাস থেকে জানা যায় এই মন্দিরটি প্রায় 250 থেকে 300 বছর আগে নির্মিত হয়েছিল। 1767 খ্রিস্টাব্দে বৈষ্ণব ধর্মের একজন সাধক ও ধর্মপ্রাণ ব্যক্তি হরিরাম দাস, যিনি দুর্গাপ্রিয় দাস নামেও পরিচিত ছিলেন, এই মন্দির তিনিই নির্মাণ করেন। মন্দিরটির মূল নাম ছিল শ্যামসুন্দর মন্দির, যেখানে রাধাকৃষ্ণের শ্যামসুন্দর রূপে পূজা করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের চারপাশে সাধু সন্ন্যাসীদের বসবাস ও সাধনার কেন্দ্র গড়ে ওঠে, এবং সেই কারণে জায়গাটি মঠবাড়ি নামে পরিচিতি পায়। এই মঠের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতি। 19 শতকের মহান আধ্যাত্মিক সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস তার জীবনের এক পর্যায়ে এই মঠে কয়েকদিন অবস্থান করেছিলেন বলে স্থানীয়দের জনশ্রুতি ও ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। ধারণা করা হয় তিনি এই অঞ্চলে ধর্মীয় ভ্রমণের সময় সোনাবাড়িয়ার এই মঠে এসে কিছুদিন ধ্যান ও আধ্যাত্মিক চর্চায় নিমগ্ন ছিলেন। সেই স্মৃতি আজও এই মন্দিরকে বিশেষ আধ্যাত্মিক মর্যাদা দেয়। মন্দিরের কাছে গিয়ে দাঁড়ালেই প্রথমেই চোখে পড়ে এর স্থাপত্য। পুরো কাঠামোটি পোড়ামাটির ইট দিয়ে তৈরি। একটি নবনত্র ধাঁচের একটি মন্দির, যার উচ্চতা প্রায় 60 ফুটের কাছাকাছি। ওপরের দিকে চূড়া আকাশের দিকে উঠে গেছে।
যেন নীরব প্রার্থনা করছে। যদিও অনেক অলঙ্করণ সময়ের সাথে ক্ষয় হয়ে গেছে, তবুও এর ছাপ স্থাপত্যের প্রাচীন বাংলার শিল্পী রুচির এক স্পষ্ট উদাহরণ। আমি প্রায় বাংলাদেশের যতগুলো প্রত্নতাত্ত্বিক মন্দির আছে সবগুলো মন্দিরে ঘোরার চেষ্টা করছি এবং এইটা আমার পঞ্চম মন্দির দর্শন। তো এই মন্দিরে এসে আমার মনটা জুড়িয়ে গেছে যে এত সুন্দরের কারুকার্য, এত সুন্দর নিখুঁত, এবং এই সময় মানে কত বছর আগের এটা, সেই ত্রিতল ভবন অর্থাৎ তিনতলা ভবন, যেটা আসলে বিরল। এই ব্যাপারগুলো সত্যি মনকে সুন্দর করে তোলে। এখানে হয়তো এখন পুজো করার জন্য একটা মন্দির করেছে, তো এখানে হয়তো দুর্গা পুজো হয়। মন্দিরটা পুরোটা এত অসাধারণ সৌন্দর্যময়, আমি আসলে অভিভূত। আমার এই যে কষ্ট করে যশোর থেকে আসাটা, আমার মনে হলো যে না, আমার আশাটা সঠিক ছিল এবং আমি একটা সুন্দর একটা দর্শন করতে পারলাম, সুন্দর একটা জায়গার। এই মন্দিরের চারপাশে এক ধরনের গভীর নীরবতা অনুভূত হয়। মনে হয় যেন এই স্থান একসময় সত্যিই সাধনা ও ধ্যানের কেন্দ্র ছিল। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় একসময় এখানে বহু সাধু সন্ন্যাসী বাস করতেন। সন্ধ্যার পর নাকি এই মঠ এলাকায় ধূপের গন্ধ আর মন্ত্র উচ্চারণের পরিবেশে ভরে উঠত। সময়ের সঙ্গে সঙ্গে সেই সাধকদের উপস্থিতি হারিয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতি যেন এখনো মন্দিরের দেওয়ালে লেগে আছে। বাতাসে এক ধরনের রহস্যময় অনুভূতি পাওয়া যায়, যেন অতীতের কোনো গল্প এখনো এখানে নিঃশব্দে বেঁচে আছে। ধর্মীয় দিক থেকে মঠবাড়ি মন্দির এখনো স্থানীয় মানুষদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতি বছর দুর্গাপূজা পার্বণে এখানে ভক্তদের সমাগম ঘটে। বিশেষ করে শিবরাত্রি ও দোল উৎসবের সময় মন্দির প্রাঙ্গণে মানুষের ভিড় জমে যায়। তখন এই নীরব স্থানটি উৎসবের আলো, ঢাকের শব্দ আর মানুষের প্রার্থনায় জীবন্ত হয়ে ওঠে। আজ সময়ের প্রবাহে মন্দিরের কিছু অংশে ক্ষয়ের চিহ্ন দেখা যায়, তবে এটি এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এর প্রতিটি ইট যেন অতীতের কোনো গল্প বলে। মঠবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হয় এই জায়গা শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি সময়ের ভেতর লুকিয়ে থাকা এক ইতিহাস, এক বিশ্বাস এবং আধ্যাত্মিক স্মৃতির প্রতীক। যশোর থেকে শুরু হওয়া ছোট্ট এই ভ্রমণ শেষে যখন ফিরে আসি, মনে হয় যেন শুধু একটি মন্দির দেখেই ফিরলাম না, ফিরে এলাম কয়েকশো বছরের ইতিহাস ছুঁয়ে। সোনাবাড়িয়ার এই মঠবাড়ি মন্দির তাই শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং ইতিহাসের নীরব গল্প। বন্ধুরা, এটা তালা দেওয়া, যার কারণে আমরা আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না, কিন্তু আমি একটু ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে দেখাতে পারি যে কি কি আছে ভেতরে। দেশের প্রত্নতাত্ত্বিক ব্যাপারটা হচ্ছে যে অনেক 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 অবহেলিত, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা আছে যেগুলোকে সংরক্ষণ করা উচিত। যেমন এই মন্দিরটা যদি সংরক্ষণ করা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে এই মন্দিরটা দেখার জন্য, কিন্তু আমরা বাঙালি হিসেবে আমরা এতটাই অকৃতজ্ঞ যে আমাদের পুরাতন ঐতিহ্য, পুরাতন স্মৃতিগুলোকে আমরা ধারণ করে রাখতে পারি না। পুরাকীর্তিগুলো দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে বাংলাদেশ পর্যটন কেন্দ্রের জন্য কতটা গোছানো সব কিছুই আছে, শুধু এইগুলোকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো আমার কাছে কষ্ট লাগে যখন এই পুরাকীর্তিগুলো এইভাবে অবহেলিতভাবে পড়ে থাকে এবং এখানে কোনো লোক নেই যে কেউ যখন আসবে ঘুরতে এই জিনিসগুলো দেখাবে যে এখানে এই ছিল, এখানের ইতিহাস এই ছিল। এখানে একটা আমি সাইনবোর্ডও দেখলাম না যেখানে লেখা এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লেখা আছে। এগুলো কষ্ট দেয়, কিন্তু তারপরেও এই কষ্টের মাঝে যে এই স্থাপনাগুলো এখনও টিকে আছে, দৃশ্যমান, এটা হচ্ছে একটু ভালো লাগার। কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি এখনও সেই পুরাকীর্তিগুলো কিন্তু দৃশ্যমান না। তো আমরা চাই যে আমাদের জায়গা থেকে আমরা এটার
প্রতিবাদ করি যে বাংলাদেশ সরকার যেন এই পুরাকীর্তিগুলোর সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বটা নেয়। নিলে আমরা তো ঘুরে শান্তি পাবো, এবং যারা এই পুরাকীর্তি পছন্দ করে, ভালো লাগে, বাহিরের দেশের যারা আছে, গবেষকরা আছে, তারা এসে এখানে অন্তত গবেষণাটা করতে পারবে, জানতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। টাটা।